প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে গণেশ চতুর্থীর ওপরে আমরা যদি কোনো প্রোগ্রাম করি, পার্টিকুলার গণেশের উপরে এবং গণেশের নানাবিধ যে জিনিসগুলো, আমরা যে সাইটগুলো আমরা জানি না, আমাদের অনেক কিছু অজানা, সেই সমস্ত অজানা জিনিসকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আরেকবার আমরা তিনজন একসঙ্গে উপস্থিত হয়েছি। আজকের মূল বক্তা হচ্ছে কৌস্তব সান্যাল, আপনাদের সবার আদরের কৌস্তব সান্যাল। এবং আজকের পুরো প্রোগ্রামটাই সঞ্চালনা করবেন স্বস্তিক ব্যানার্জি। তো বেশি কথা না বাড়িয়ে, আপনারা সবাই শুনতে চেয়েছেন যে টপিকের ওপরে, সরাসরি আমরা আজকে সেই টপিকেই চলে যাচ্ছি। আমি হ্যান্ড ওভার করছি স্বস্তিককে। স্বস্তিক, শুরু কর। হ্যাঁ। তো কৌস্তব, আহ, নমস্কার। আর খুব খুশি আবার তো আমরা একসাথে বসেছি আজকের গণেশ চতুর্থী প্রণাম স্পেশাল। সত্যিটা। মানে আমি কৌস্তবকে বিশেষ কোনো কারণে আজকে একটু প্রেশার করেই বলেছি, সেটা হচ্ছে ওর একটা নিজস্ব সংস্কৃততে কাজ, শ্রী শ্রী গণপতি কল্প বলে বই আছে, এবং যেটা কাশি থেকে বেরিয়েছে, চৌকাম্বা থেকে। এবং তার ফরওয়ার্ড করেছেন হচ্ছে খুবই প্রখ্যাত একজন পণ্ডিত, প্রফেসর সুধাকর মালব। তো আমি বেসিক্যালি আজকে যেটা কৌস্তবকে বলবো সেই বইয়ের কন্টেন্ট আর বিষয় নিয়ে বলতে। এবং তাছাড়া আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে নষ্টচন্দ্র, সেটা নিয়ে যদি সময় হয় তাহলে বলা হবে। কিন্তু বইয়ের কন্টেন্ট, গণপতির তত্ত্ব এবং সবকিছু নিয়েই আজকে কৌস্তব বলবে। আমি মাঝখানে কিছু ছোট প্রশ্ন করতে পারি, তাছাড়া আমি কৌস্তবকে দিয়ে দিলাম। হ্যাঁ দাদা, মানে বিষয়টা হচ্ছে যে গণপতি কল্প আহ, লেখা হয়েছিল বহুদিন আগে। মানে গণপতি কল্পের একটা পুঁথি, একটা ডায়েরিতে আমরা পেয়েছিলাম আমার শ্রীনাথের আহ, বই গোছাতে গিয়ে। মানে ওনার রুমে বইগুলো খুব বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকে, এবং এরকম অবস্থা থেকে আমাদের একবার মনে হয়েছিল যে এটাকে ঘরটাকে একটু গুছিয়ে রাখা হোক। সে সময় ওনার ঘরটা গোছাতে গিয়ে ওনার কাছ থেকে একটি পান্ডুলিপি আমরা উদ্ধার করি, এবং সেই পান্ডুলিপিতে গণেশের কিছু প্রকরণ ছিল, যার মধ্যে এমন একটি প্রকরণ ছিল যেটা সর্বজনগ্রাহ্য। মানে গণপতি উপাসনা হোক বা পঞ্চদেবতার বা ষট দেবতা ছজনের যে কোনো কারুরই উপাসনা হোক, প্রত্যক্ষ পূজা বা প্রত্যক্ষ উপাসনা বিধি, তার মধ্যে কিন্তু কিন্তু একটা মন্ত্র সংস্কারের প্রয়োজন হয়। যদি না স্মৃতির মধ্যে দিয়ে যায়, তার তন্ত্রোক্ত পূজা করতে গেলে কিন্তু একটা মন্ত্র সংস্কারের প্রয়োজনীয়তা থেকেই যায়। আর গণপতির বিষয়ে যে বিষয়গুলো সব থেকে আমাদের সামনে আসে, যে জিনিসটা হচ্ছে যে গণপতির মন্ত্রের অধিকারীকে। তাহলে এই জায়গাতেই কি তাহলে ব্যাপারটা আটকে থাকবে? তার কারণ গণপতি তো সর্বপূজ্য এবং প্রথম পূজ্য। তাহলে আমাদের এরকম একটা জিনিসের সন্ধান সবসময়তে ছিল যেটা সর্বজনগ্রাহ্য, এবং প্রত্যেকটা মানুষ যে বিষয়টা অনুধাবন করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। তার জন্য তাকে ব্রাহ্মণ কুলোদ্ভূত শুধুমাত্র হতে হবে না, যে কোনো বর্ণের মানুষ, স্ত্রীরা, প্রত্যেকে এই বিধানে কিন্তু গণপতির সম্পূর্ণ পূজা পদ্ধতি করতে পারবেন। সেইভাবেই আমরা এই বইটি লিখেছি। আমার হাতের কাছে বইটা আছে, শ্রী শ্রী গণপতি কল্প, আহ আগমোক্ত বিধি সমন্বিত, আগমোক্ত নিত্য নৈমিত্তিক পূজন, বৃহৎ অথচ সংক্ষিপ্ত অগ্নিকর্ম স্তোত্রাদি চ মহাগণপতি সহস্রনাম স্তোত্র কুহু ভাষ্য সমন্বিত। এই লাস্টের কুহু ভাষ্যর জায়গাটা সরিয়ে রেখে বলি, আগমোক্ত নিত্য পূজা গণপতির, নৈমিত্তিক পূজা মানে বিশেষ কোনো পূজা, বৃহৎ হোম পদ্ধতি, অগ্নিকর্ম পদ্ধতি, সংক্ষিপ্ত অগ্নিকর্ম হোম পদ্ধতি, এবং বিভিন্ন প্রয়োজনীয় স্তোত্র, যে স্তোত্রগুলি গণপতির পূজাতে না হলেই নয়, সেইটুকুটা দিয়ে কিন্তু আমরা এই বইটা কম্পোজ করেছিলাম। এবং এই বইটার প্রাক কথন বা ফরওয়ার্ড যেটা, সেটা ডক্টর সুধাকর মালভিয়াজি লিখেছেন, আচার্যশ্রী। এবং তিনি আমার এই গ্রন্থটির সম্পাদনা এবং এর প্রুফ রিডিং ইত্যাদি বহু কাজে নিরলস চেষ্টা এবং নিরলস আমাদেরকে গাইড করে গেছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করাটাও খুব কম হবে ওনার কাছে। এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে ওনার কাছ থেকে আমরা এই গাইডেন্সটা পেয়েছি, সুধাকর মালভিয়া স্যারের কাছ থেকে।
কৌস্তব, আজকের এটাকে তো শুরু করব আমরা প্রোগ্রামটা। তুই আজকে মেন স্পিকার আমাদের মধ্যে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যেও তুই একটা, আমরা ভালো জিনিস নিয়ে আলোচনা, তুই গণেশ বন্দনাটা দিয়েই শুরু কর। নিশ্চয়ই। আহ আমরা আজকে দুর্মুখ পঞ্চরত্ন থেকে একটি শ্লোক আবৃত্তি করে নিয়ে পরে শুরু করি। নমো গণপতয়ে जगद्विभास हेतु सच्चिदावभास कल्पने महर्षि संघ चिंतितेषु शक्ति ब्रह्म जल्पने सदोपविश्य जत्परेश संददाति चित् सुखम नमामि तं गणाधिपं नमामि देव दुर्मुखम्। অডিয়েন্সের জন্য যদি একটু শ্লোকের মানেটা বলে দাও। আহ জগৎ বিভাস হেতু সচ্চিদাবভাস কল্পনে, অর্থাৎ জগৎ যা বিভাসিত হচ্ছে ব্রহ্মের বিবর্ত রূপে, তার হেতু স্বরূপে যে সচ্চিৎ ব্রহ্ম বর্তমান রয়েছেন, আহ, যা যোগীদের কল্পনাগম্য হতে পারে, অথবা মহর্ষি সংঘের মধ্যে শক্তি না ব্রহ্ম, কে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তার জল্পনার বিষয় হতে পারে। মানব চৈতন্যের মনের মধ্যে উপবিষ্ট হয়ে নিরন্তর এই তর্কটাকে দেখছেন, সেই গণপতি, সেই দুর্মুখ গণপতির কাছে আমরা আমাদের প্রণাম নিবেদন। আহ, এবার আমি একটা ছোট কথা দিয়ে শুরু করি। তো কৌস্তব জানোই, গণপতি অর্থাৎ শিশু উপনিষদ যখন শুরু হচ্ছে, ওখানে যখন বলছে নমস্তে গণপতয়ে ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি, এই যে প্রত্যক্ষম ব্রহ্মাসি, এই বিষয়টা তুমি কিভাবে, কেন তুমি কাজটা করেছো, বইটার বিষয়ে আমরা আসবো, কিন্তু এই প্রত্যক্ষ ব্রহ্ম কেন বলছে তাকে? ব্রহ্ম তো মানে লাইক ইন এ জেনারেল কোয়েশ্চেন হচ্ছে ব্রহ্ম প্রত্যক্ষের বিষয় হয় না, কিন্তু তার মানে আমরা তো এখানে মানে এক্সাক্ট মানে সিমিংলি কন্ট্রাডিক্টরিটা, তমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি, এটা কিভাবে তোমরা পেয়েছো? অ্যাকচুয়ালি এই বিষয়টার উপরে গণপতি উপনিষদ, যে গণপতি অথর্ব শীর্ষটি আছে, এটার উপরেই আমাদের পরবর্তী কাজ শুরু হয়ে গেছে। শুধুমাত্র গণপতি অথর্ব শীর্ষেরই ওপরেই আমরা এখন ভাষ্য রচনা এবং তার এক্সিস্টিং যে ভাষ্য আছে তার টিকা করছি। খুব শিগগিরই এর উত্তরটা তোমরা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি ওখানে প্রথম কথাটি বলা হয়েছে যে ত্বমেব প্রত্যক্ষম তত্ত্বমসি। হ্যাঁ, তমেব এবারে প্রত্যক্ষম তত্ত্বমসি। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পরে বলা হচ্ছে ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি। আসি। তারপরে আসছে ত্বং জ্ঞানময় বিজ্ঞানময়োসি সর্বং জগদ্দম তত্ত্ব জায়তে ইত্যাদি। তো এই যে প্রথম কথাটি বলা হলো যে ত্বমেব প্রত্যক্ষম তত্ত্বমসি, তত্ত্বমসি যে মহাবাক্য, ছান্দোগ্যতে এসছে তো এটা, হুম। শ্বেতকেতুর উপাখ্যানটা, যে তত্ত্বমসি শ্বেতকেতু। তো এই তত্ত্বমসি কিন্তু আবার পশ্চিমামনায়ের উপজীব্য মহাবাক্য। হ্যাঁ, তো এই পশ্চিমামনায়ের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন এবং আহ, সমস্ত আমনায় উপাসনার মধ্যে পশ্চিমামনায়ের মুখ্যত্ব প্রতিপাদনের জন্য কিন্তু প্রথমেই এই ত্বমেব প্রত্যক্ষম তত্ত্বমসি এটা বলে গণপতি অথর্ব শীর্ষ শুরু করা হচ্ছে। এটা একটা ব্যাখ্যা। আর তুমি যেটা বললে যে ব্রহ্ম প্রত্যক্ষের বিষয় নয়, না, ব্রহ্ম প্রত্যক্ষের বিষয় নয়, কিন্তু ব্রহ্ম কিন্তু প্রমেয়। ব্রহ্ম কিন্তু প্রমাণের অপেক্ষা রাখেন। কি করে? ব্রহ্ম প্রমাণের অপেক্ষা রাখেন না, মানুষ ব্রহ্মের প্রমাণের অপেক্ষা রাখে, তবে না অথা তো ব্রহ্ম জিজ্ঞাসা আসছে। হ্যাঁ, কিন্তু জ্ঞানটা হলে তো তখন প্রমাণ প্রমেয় ভেদটা থাকবে না। হ্যাঁ, 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 যখন নিশ্চয়াত্মিকা বুদ্ধিতে তোমার কাছে কোনো বিষয় প্রমাতৃ সম্পূর্ণভাবে চৈতন্য। হ্যাঁ, প্রমাতৃ প্রমাতৃ চৈতন্য। চৈতন্য, হ্যাঁ এক্স্যাক্টলি, প্রমাতৃ চৈতন্যতে যখন তোমার আহ, নিশ্চয়াত্মিকা বুদ্ধিতে তুমি নিশ্চয় জানছো, তখন আর অনুমিতি বা ইত্যাদি প্রমাণের কোনো প্রয়োজন থাকে না। মানে হ্যাঁ, তুমি ধোঁয়া যখন দেখছো তখন অখণ্ডাকার তোমার হচ্ছে অনুমান তখন আর ওই প্রমাণের, কোনো, ওটাকে আমরা আর ভাগে ভাগে দেখি না। না, মানে যতক্ষণ তুমি ধোঁয়া দেখতে পাচ্ছ, নিরর্গল ধূম্র লেখা,
ততক্ষণ তুমি, তোমার কাছে এটা বাকি প্রমাণের প্রয়োজন হয়, নিগমনের প্রয়োজন হয়, নিগমন বাক্যের প্রয়োজন হয়, পক্ষ ধর্মতা, সাধ্য, হেতু, ব্যাপ্য, এগুলোর প্রয়োজন হয়। কিন্তু যখন তুমি একবার দেখে গেলে, দেখে নিলে যে এইখানে আগুন আছে, আহ, আহ, তখন কিন্তু আর স্মৃতিরও প্রয়োজন হয় না, তখন আর অনুমানেরও প্রয়োজন হয় না, কোন তখন আর রকমেরই অন্য কিছু আর নয়, তখন আর সাক্ষাৎ কার্য নিয়ত অপসাৎ প্রয়োজন। ওই জন্য আচ্ছা, সাক্ষাৎ তখন ত্বমে রোমেও ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি, ত্বম এব, তুমি একমাত্র প্রত্যক্ষ ব্রহ্ম। এইটা এই জন্য ওখানে বলা এই হয়েছে, অপরতক্ষ। মানে এইটার বাধের জন্য। আমরা এই আলোচনা থেকে একটু ডেভিয়েট করি, কারণ এই আলোচনাটা করলে অনেক, আমি ডাইরেক্টলি তোমার যে বইটা, এবং আমার ধারণা ওই হ্যাঁ, বইটা যারা যারা, বিশেষ করে যারা যারা সাধনার লাইনে আছে তাদের তো খুবই উপকারে আসবে। এবং বইটা সংস্কৃততে যদিও, সেই বইটার ইন্ট্রোডাকশনটা দিয়েই আমরা শুরু করব। বইটা সংস্কৃততে নয়, সংস্কৃত না, হিন্দি? হিন্দিতে। হিন্দি। সেটা দিয়ে শুরু করব। কৌস্তব, আমরা তো বইয়ের বিষয়টা জানলাম, এবং বইটা কি করে প্রকিওর করা যাবে, এটাকে পিন করে দিই তোমার, বইকে কি করে প্রকিওর করা যাবে সেটারও একটা বিষয় আমরা দেখব। কারণ বইটা তো অনেকেই কালেক্ট করতে চাইবে, যদি এক্সোটিকে থাকে ভালো, আর কাশি থেকে চৌকাম্বা, এক্সোটিকে আছে, চৌকাম্বা থেকে আনাতে পারলে তো আরো ভালো, যারা পাবলিশ। এক্সোটিকেও আছে, অ্যামাজনেও আছে, ফ্লিপকার্টেও আছে, সর্বত্র অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। থাকলে সব থেকে সোজা কালেক্ট করা। হ্যাঁ, এবার যেটা অর্ঘদার বইটা হয়েছে, এখন অ্যামাজনে আসার জন্য কালেক্ট করাই হ্যাঁ, ছিল। হ্যাঁ, 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 এবার ভালো বই যে বেরোচ্ছে না সেটা নিয়ে আমি খুব কমপ্লেন করি, যে তন্ত্রের বিষয়ে ভালো বই বেরোচ্ছে না, বেরোচ্ছে না, বাট বাঙালিরা বের করছে। এইবার হ্যাঁ। যেটি বিষয় সেটা হচ্ছে, গণেশ চতুর্থী তো আসছে, হয়তো আপলোড হতে হতে থাকবে কি কেটে যাবে, বাট প্রতি চতুর্থীতে আমরা একটা করে, যারা যারা বিশেষ করে শ্রীকুলের উপাসক, হ্যাঁ, তারা তো প্রত্যেক চতুর্থীতে, বিশেষ করে ওই যেটা কৃষ্ণপক্ষের চতুর্থী, সংকটা চতুর্থী, সেখানে গণপতি তর্পণের বিষয়ে থাকি। সাধারণভাবে এই গণেশ চতুর্থী আর বাকি চতুর্থীর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ভাদ্রপদ, যে ডিফারেন্সটা প্রত্যেক মাসের শিবরাত্রি আর মহাশিবরাত্রি। মানে এখানে কি, আমি ওটাই প্রিসাইসলি জিজ্ঞেস করছি, কারণ সাধারণ লোকেরা বুঝবে না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে মুদ্গল পুরাণে বছরের 24টা চতুর্থী তিথিরই মাহাত্ম্য বর্ণন করা হয়েছে, হুম, এবং সেই 24টার মধ্যে ভাদ্রপদ শুক্লা চতুর্থী যেটা, তার মাহাত্ম্য সর্বোচ্চ কীর্তন করা হয়েছে। এক্স্যাক্টলি গণপতির কোন অবতারের এই সময় জন্মটা হয়েছিল আমার একদম মনে নেই, মানে এতগুলো ওনার নাম, 24টা অবতার আমার মুখস্থ থাকে না। আর আমি এখন ওই ন্যায় ফ্যায় পড়ছি, আমার এখন মাথায় ওই সাধ্য ব্যাপ্য হেতু ঘুরছে। আমি এক্স্যাক্টলি কলেজের পরে আর মন ওইদিকে ফিরিনি অনেক দিন। আমার ক্যালকাটা ইউনিভার্সিটি বল, এখানে এখানে সবই প্রায় নইয়াই বঙ্গদেশে। ঘোর ঘোর নৈয়ায়িকদের মাটি তো এটা, নইয়াইক আর তান্ত্রিক, স্মৃতি, নৈয়ায়িক আর তান্ত্রিক। স্মৃতি। হ্যাঁ, এখানে তন্ত্র স্মৃতি। স্মৃতিতে পরিবর্তন হয়ে গেছে। না, স্মৃতিটাও অনেক সময় তন্ত্রে পরিবর্তন হয়ে যায়, দুর্গাপূজায় দেখো না। হ্যাঁ, সেটা বটে। এইটাতেই বলতে খেয়াল পড়লো, গণপতি তুমি যেটা বলছিলে, এইখানে তো মানে সাধারণভাবে ক্রমটা তুমি বলে আগম থেকে নিয়েছে, তাহলে কি হ্যাঁ, যারা দীক্ষিত নয়, মানে ধরে নাও যারা পুরো ক্রমটা করবে গণপতির, কিন্তু কি আলাদা করে গণপতির কোনো ক্রমের দীক্ষা হয়? কারণ না, 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 এটার কারণ আছে। আম- আমরা যে কারণটা, আমি যে আমি যে বইটা তৈরি করেছি, সেই বইটা কিন্তু সবার জন্য, যারা দীক্ষিত নয় তাদের জন্যেও। মানে দীক্ষিত নয় মানে মানে সামান্য উপভিত সংস্কার তো থাকতে হবে একটা না, থাকতে হবে না। ও মানে যে কেউ, মানে একটা, মানে ইরেসপেক্টিভ অফ কাস্ট, সেক্স, এনিথিং, রিলিজিয়ন, এনিথিং, যদি আজকে ক্রিশ্চিয়ান, এনিথিং, এনিথিং। এনিথিং, এনিথিং। এই পয়েন্টটা ধরেই আমি এবার একটা ডাইরেক্ট প্রশ্ন করবো, যেটা লোকেদের খুব ইন্টারেস্ট হবে। আমি দেখেছি বম্বেতে, হ্যাঁ, মানে বম্বের একটা খুব বাজে প্রশ্ন আছে, আমি তন্ময়দাকে বলছিলাম করবো এটা, উইচ ইজ নট ভেরি লাইকলি অফ মি, বাট স্টিল আমি করব। আর আমি দেখেছি বম্বেতে ক্রিশ্চিয়ান ছেলে, আমার একজন বন্ধু আছে, মুসলিম আছে, তারা কিন্তু ক্রিশ্চিয়ানকে বিশেষ করে গণপতি চতুর্থী এই সেলিব্রেট করতে উঠে পড়ে লাগে। মানে হ্যাঁ, আমরা বেঙ্গলে তো এটাকে একটা কালচারাল কন্টেক্সট বানিয়ে দিয়েছি খুব, দুর্গাপুজো ইজ নট আ রিলিজিয়াস থিং বাট আ কালচারাল থিং বলে খুব হ্যাঁ, বলা হয়, সেটা নিয়ে হয়তো হ্যাঁ, তুমিও গালাগাল দেবে, আমিও দেবো।
মানছি হ্যাঁ কালচারাল অবশ্যই গালাগাল থাকতে, দেবো। কিন্তু এই যে তুমি এটা বলছো একজন ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন পুজো করতে পারে, এই হুম জায়গাতে আমি জিজ্ঞেস করছি, কারণ আমি বিদেশেও দেখেছি, মানে আমার উইচকনে এবার আবার বলবো আমি, কিন্তু প্রচুর জন মানে আই এম আ ফ্যান অফ গণপতি গাম গণপতি নামাহ বলে শুরু করে দিলাম, মানে হুম হাউ ডাজ গণপতি বিকাম রেলেভেন্ট আউটসাইড এই আমাদের পার্টিকুলার, মানে সনাতন বলতে গেলে আমি হয়তো প্রত্যেক পলিথিস্ট রিলিজিয়নকে ধরি, বাট মানে হাউ ডাজ ইট বিকাম হাউ ডাজ ইট বিকাম রেলিভেন্ট আউটসাইড আমাদের জাস্ট এই বৈদিক ফ্রেমওয়ার্কের বাইরে? এটা নিয়ে যদি একটু বলো, মানে কি করে তোমার বইয়ের ভেতর কাজে পেতো, কারণ এটা খুব নিউ কন্ট্রিবিউশন, মাল্টিকালচারাল। আচ্ছা এখানে হ্যাঁ। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে আমার বইটার মেনলি কিন্তু দুটো খণ্ড আছে। আচ্ছা। একটা খণ্ড হচ্ছে উপাসনা আচ্ছা। খণ্ড, একটা হুম। খণ্ড উপাসনা খণ্ড যেটাতে পূজা বিধি দেওয়া আছে, যজ্ঞের বিধি দেওয়া আছে। আর একটা হুম। খণ্ড হচ্ছে সম্পূর্ণ জ্ঞান খণ্ড, যেটা হচ্ছে গণপতি সহস্র নামের একটি অর্বাচীন ভাষ্য করা। অর্বাচীন মানে কিন্তু ফালতু নয়, অর্বাচীন মানে নতুন, মানে যেটা গণপতি সহস্র আগে নামের যেটা ওপর ছিল না। একটাই, আগে যেটা ছিল না, গণপতি সহস্র নামের ওপর একটাই ভাষ্য অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে শ্রী শ্রী ভাস্কর রায়ের খদ্যোত ভাষ্য। আমরা কিন্তু যে ভাষ্যটা এই বইটাতে আছে, কুহু ভাষ্য, সেটা কিন্তু খদ্যোত ভাষ্যের কিছু কিছু জায়গাতে খণ্ডন করা আছে, এবং কিছু কিছু জায়গাতে খদ্যোত ভাষ্যকে মেনে নিয়ে স্বস্তিক দা হাসছে, বলছে যে এর এত বড় ধৃষ্টতা, ভাস্কর রায়কে কে খণ্ডন লিখেছে, করেছে। কে লিখেছে? আমি লিখেছি। আচ্ছা। ভাস্কর, তুমি জানো গল্পটা আমি কেন হাসছি? কন্টিনিউ কর, কন্টিনিউ কর। ভাস্কর আমার থেকে নজন আগে। আমি ওই জন্য ভাস্কর আমাকে নজন ক্ষমা করে পরে। দিও, আমাকে ক্ষমা করে দিও, আমি ভাস্কর রায়ের কিন্তু কিছু ভাস্কর মতকে নিজে এখানে অভিনব খণ্ডন গুপ্তকে করেছি। কতবার মেনেছেন, ওই একই পরম্পরার তো লিঙ্ক আছে ওনার। হ্যাঁ লিঙ্ক তো আছে। তো মানতে তো চান না। ভাস্কর রায়ের যে খদ্যোত ভাষ্যটি আছে, আমার আইডিয়াটা কি ছিল, খদ্যোত ভাষ্যটা পুরোটা পদ্যে লেখা, অনুষ্টুপ ছন্দে লেখা। তো আচ্ছা। অসাধারণ তার কাব্যকৃতি, কিন্তু আমাদের তো অত ক্ষমতা নেই, আমরা গদ্যাত্মকই করেছি। তো হুম। এই যে খদ্যোত ভাষ্যটা, খদ্যোত মানে হচ্ছে জোনাকি, খদ্যোত শব্দটার অর্থ হচ্ছে জোনাকি। তো মানে উনি যেটা রিপ্রেজেন্ট করতে চেয়েছেন সেটা আমাদের কাছে এরকম ভাবে আমরা বুঝেছি যে গণপতি এমন এক বিশাল তত্ত্ব, যে তিনি জোনাকির মতো আলো নিয়ে সে তাকে খুঁজতে গেছেন। দ্যাট ইজ খদ্যোত ভাষ্য, গণপতি সহস্রনামের খদ্যোত ভাষ্য। এবার আমার ভাষ্যটির নাম হচ্ছে কুহু ভাষ্য। এবার কুহু মানে হচ্ছে এমন একটি অমানিসা যেখানে তারার আলোও প্রকাশিত হয় না। মানে আমরা ওই অন্ধকারেই হাতড়ে হাতড়ে গণপতিকে খুঁজছি, মানে যেখানে ভাস্কর রায় জোনাকির আলোটাও নিয়ে যেতে পেরেছেন, আমরা সেটাও নিয়ে যাইনি। মানে আমাদের কাছে যেটা ধরা পড়েছে, না আমরা যেভাবে ব্যাখ্যা করেছি গণপতির 1000টি নামকে, সেই প্রত্যেকটা নামের কিন্তু পেছনে অনেকগুলো অ্যাঙ্গেল আমরা দিয়েছি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, হ্যাঁ বলো। স্বস্তিক দা। হ্যাঁ, আমি ততক্ষণ এই শিখে বই। বাহ, গণপতিও চাইছেন, মানে একবার পাতা উল্টালাম ওইটাই বেরোলো, ওই জায়গাটাই বেরোলো। আচ্ছা, কোন শ্লোকটা করছি বলে দিচ্ছি। শ্লোক নাম্বার 121, 122 গণপতি হ্যাঁ। সহস্রনামে। लवस्त्रुटि कला काष्ठा निमेष तत्पर क्षणः घटी मुहूर्तं प्रहरो दिवानक्तमहर्निशं पक्षो मासो यनं वर्षं যুগং কল্পো মহালয়ঃ। তার মানে কালাত্মক যে বিষয়গুলো আছে সেগুলোর সঙ্গে গণপতির তাদাত্ম্য চিন্তন করে এই নামগুলো উল্লেখ করা হয়েছে। আমরা এখানে যা ভাষ্য করেছি, ইমানি লবাদি মহালয় পর্যন্তানি নামানি একাদ বহুভির ব্যাপ্ত কালস্য প্রতিপাদকানি, ইত্যাদি ইত্যাদি করা আছে। এবার এর ভাষ্য বিবৃতিতে কিন্তু আমরা এইখানে স্যার আইজাক নিউটনের ফিলোসফাই ন্যাচারালিস্ট প্রিন্সিপালিয়া ম্যাথামেটিশিয়া গ্রন্থের কিছু উদ্ধৃতি দিয়ে, তারপরে প্রফেসর ওয়ার্নার হাইজেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, যে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু h/2, এই থিওরি গুলো দিয়ে আমরা এই শ্লোকটাকে কিন্তু ব্যাখ্যা করেছি। তো এরকম ক্ষেত্রে ক্ষেত্রে শুধুমাত্র আমাদের শাস্ত্র নয়, আমাদের বাইরের শাস্ত্র, যেটা
পরম্পরাগতভাবে শাস্ত্র শৃঙ্খলার মধ্যে পড়ে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে স্যার আইজাক নিউটন বা এই স্যার এই আইনস্টাইন, তারপরে নিলস বোর, তারপরে ওপেনহাইমার, এনারা কোনো ঋষির থেকে কম ছিলেন না। তার কারণ এনাদেরও একটা দৃষ্টি ছিল, যে দৃষ্টিটার থেকে কিন্তু জড় জগতের বহু তত্ত্ব এনারা ম্যাথামেটিক্স দিয়ে কিন্তু বার করে এনেছেন। তাই জন্য ঋষি বাক্য হিসেবেই কিন্তু আর্ষ বাক্য হিসেবে আমরা ওনাদেরই কথাগুলোকে এখানে কিন্তু প্রমাণ হিসেবে টেনেছি আপ্তবাক্যের মতো, যার মধ্যে আমরা নিউটনকে টেনেছি, যার মধ্যে আমরা হাইজেনবার্গকে টেনেছি। তো গণপতি সহস্রনামের এইরকম ভাষ্য নতুন ভাবে তৈরি করাটা সত্যি চ্যালেঞ্জিং ছিল। এবং বারাণসীর, এটা পাবলিশড হওয়ার আগে বারাণসীর বহু পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিতরা কিন্তু এই কিছু জায়গার একটু বিরোধিতাও করেছিলেন যে কাশিতে একটু বিরোধিতা হাও করার স্বভাব আছে নতুন কিছু হলে, সেটা নিয়ে আমি আর কিছু বাংলায় বলছি বলে বললাম। মার্ক ডিসকোসকি কেউ যথেষ্ট। ওনার কথা বাদ থাক, ওনার কথা পরে হবে একদিন। হ্যাঁ, তো মার্ক তো এনার, গালাগাল দিয়েছে বলে মনে হয় না। না 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 না, উনি না, রাস্তাঘাটে উনি না, বুঝেও দেখলে গালাগাল দেবেন না। না ওনারা না, ওনারা, আমি ওনাদের নাম এখনই বলছি না, কিছু ওনারা বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তাদের পায়ে আমার প্রণাম, এখনো প্রণাম। তারা একটু বলেছিলেন যে জড় বিজ্ঞানের তত্ত্ব দিয়ে পরে এ, চৈতন্যের বিজ্ঞান বা চৈতন্যের জ্ঞানকে কিভাবে ব্যাখ্যা করা সম্ভব। আচ্ছা, এইটা তো থেকে আমি একটা কথা তোমারও তুলবো। দুটো জায়গা মানে একটু ইরেলিভেন্ট শোনাতে পারে। একটা হচ্ছে ফিজিক্সকে আমরা একটা ক্লাসিক্যাল ফিজিক্সকে মানলাম যে জড়তাকে তখন হয়তো স্টাডি করা হচ্ছে, বাট গিভেন হুম, এখন কারেন্ট ডেভেলপমেন্ট অফ ফিজিক্স, হ্যাঁ, আমরা কতটাই বা জোর গলায় বলতে পারি যে এটা পুরোটা জড় জগৎকেই স্টাডি করা? করছে না তো, করছে ওটাই তো না আমি তো। বলছি। আর যদি জড় জগৎকেই স্টাডি করছে, আমি যদি ক্লাসিক্যাল মেকানিক্স এর কথাই ধরি, তাহলে ধরো তুমি ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশন ধরো, বা ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন ধরো, যেখান থেকে বোলজনস বা ফার্মিয়নস এই কণাগুলোর গতিবিধি ধরো, সেগুলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ধরো, এগুলো কি শুধুমাত্র জড় বিজ্ঞান বা শুধু কি জড়তাকে স্টাডি করছে? এটা যদি এটা শুধু জড়তাকেই স্টাডি করছে, তাহলে এটা দেবী ললিতাম্বিকার যে নাম আছে না, জড়শক্তির জড়াত্মিকা, হ্যাঁ, তাহলে সেই জড়শক্তি মানে চৈতন্যময় হচ্ছে যে জড়শক্তির শক্তির একটা, কম প্রকাশ হয়, হ্যাঁ, তাহলে অল্প এটা হচ্ছে প্রকাশ হয়। সেই জড়াত্মিকা চৈতন্য। এনারা যে স্টাডিটা করছেন, ফার্মি ডাইরাক্ট ডিস্ট্রিবিউশনে যে স্টাডিটা হচ্ছে, সেটা সেই জড়াত্মিকা চৈতন্যের স্টাডি হচ্ছে। ওরা এক্স্যাক্টলি। কখনোই ওটা কখনোই একটা জড় বিজ্ঞান বা পাশ্চাত্য বিজ্ঞান বলে উড়িয়ে দেওয়ার জিনিস নয়। না, তাহলে এইটা কিন্তু আমরাও, খুব বাজে আমাদের দেশের মানে আছে অনেকেরই স্বভাব যে পশ্চিম বলে আমরা তাকে মানবো না। আবার যখন না না, মানে আমার কনসেপ্টটা কি, যে পশ্চিম যে ভুলটা করেছে আমরা সেই ভুলটা এটা করব না। করবো না, এটা এখন হ্যাঁ, খুব ওয়েস্ট দরকার। ওয়েস্ট আমার যে যেটা ভুলটা করেছে, ম্যাক্স মুলার যে ভুলটা করেছেন, উইন্টারনিৎজ যে বহু ভুলটা আগে করেছেন, মানে ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে এখন। এখনকার হ্যাঁ যাই পশ্চিম হোক, মানে ওই ডনিজের এরা। ওনারা যে ভুলটা করছেন, নিচে যে ভুলটা করেছিলেন, আমরা সেই ভুলটা করব না। নিশ্চয়ই তো আমরা ওয়ার্ল্ড ওয়ারের মান্যতা, আগে নিচে নিচ্ছে ভাই, ওর গোফেই ওর অর্ধেক জ্ঞান। সব মানে আগে ওল্ড। কারেন্ট ফেজটা এখন অনেকটা ফিলসফির দিকেও ইন্ডোলজির দিকেও এগিয়ে গেছে। তারা প্রাইমারি টেক্সট পড়েছে, গণপতি নিয়ে অনেক কাজ বিদেশেও হয়েছে। আহ হ্যাঁ, এখানে সামনে বইটা আছে, আমি বের করতে চাইছি না কারণ মানে অনেকগুলো মোটা বই তার উপরে আছে, না বলে আবার তুলতে হবে। তান্ত্রিক আচ্ছা, ইমেজেস অফ গণপতি বলে একটা বই বেরিয়েছে। আমি তোমায় বলছিলাম 32 তান্ত্রিক ফর্মস অফ গণপতি। হ্যাঁ, আর আরেকটা আমি তোমায় বলছিলাম গণপতির সং অফ সেলফ। আমারই টিচার প্রফেসর জন গ্রাইমস স্যান ডিয়েগোতে ছিলেন, উনি কিন্তু করেছিলেন। উনি ওখানে ওই কোনো সময় হলে পড়ো, বইটা ইবুকেও পাওয়া যাচ্ছে। মানে বলা উচিত নয় ওকে, পাইরেসি এনকারেজ করতে চাইছি, নয় আমি আমি পাইরেসি এনকারেজ করছি না ইউটিউবে। ইবুকে পাওয়া যায়, কিন্তু ওকে, আপনারা কিনে পড়বেন। আচ্ছা, তুমি আমাকে লিঙ্কটা সেন্ড করে দিও। হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো তোমায়। এবার ইন্টারেস্টিং বিষয়, গণপতি তুমি কেন কি কাজটা করেছো ত্রিকের মধ্যে। আমাদের দুভাবে গণপতিকে আমরা পাচ্ছি। একটা পাচ্ছি হচ্ছে ওই তোমার প্রাণ হিসেবে, এই যে দেহস্থ চক্র স্তোত্র, আসুর আসুর বৃন্দাবন্দিতম, তারপর কি অভিনব
বীরে নিরাক্তম, দাঁড়াও আমি আর একবার গুলিয়ে ফেললাম, আমি না দেখে পড়ছি তো। আসুর সুর বৃন্দবন্দিতম অভিমত বর বিতরণে নিরাক্তম দর্শন শতাগ্র্য পূজ্যম প্রাণতনুম গণপতিম বন্দে। ওই কাশ্মীরি সুর এগুলো ছন্দ পড়ে। আর ওই সেই পূজ্যরূপী গণপতি যাকে আমি প্রাণের তনু হিসেবে বলি। এবং মজার ব্যাপার, বটুককে ওরা ধরেছে হচ্ছে వీర వడ వీర యోగిని గణ సిద్ధవలి పూజితం గృహయుగాలం అపహృత వినయకి జనాత్రిం వటుకం అపాన বিধানম বন্দে। এরা ওকে, হচ্ছে ওকে। গণেশকে প্রাণ এবং প্রাণ আর বটুককে বটুক অপান। অপ্রাণ। আবার বটুক আমি অপান। ওই বই স্তোত্রটা দেখতে পেলে ভালো, নবোদ্বারের নেত্রতন্ত্র মনে হয় ওখান থেকে নিয়েছে হচ্ছে ওই নবোদ্বারের গার্ডিয়ান হিসেবে গণপতিকে। হুম। আর তন্ত্র বলো বলো বলো। মূলাধারের বিষয়টা তো সবাই প্রায় জানে, ওটা আর নতুন করে বলার কিছু হুম। নেই। ওটা আর নতুন করে বল। ত্বং মূলাধার স্থিতোসি নিত্যম। হ্যাঁ এইগুলো। এবার এই আচ্ছা। দুটো জায়গা কিন্তু খুব ইন্টারেস্টিং গণপতির, এদের পুজোর। আমি তোমায় হ্যাঁ, জাস্ট, তুমি যে নবদ্বারের কেসটা বললে, হ্যাঁ আমরা সংশোধন করছি দেখো। গণপতির যে আহ, নব সংখ্যাটার সঙ্গে সংযুক্ত সংশ্লিষ্ট যে নামগুলো আছে, সেই নামগুলো থেকে তুলছি। নবদ্বার পুরাধারো নবাধার নিকেতনঃ নবনারায়ণ স্তুত্यो নবদুর্গা নিষেবিতঃ। ওকে। দুর্গার সাথে। হ্যাঁ, নবদুর্গা নিষেবিতঃ। এখানে আমরা ব্যাখ্যাটা কি করলাম? নবদ্বার পুরাধারো দেহ ব্রহ্মস্বরূপকঃ। হুম, দেহ তুমি একটু ইংরেজিতেও দেহ। বা বাংলাটাও বলে দিও, কারণ অডিয়েন্স অনেকেই সংস্কৃত বুঝবে না। হ্যাঁ, আমি ট্রান্সলেট করে দেবো। তোমাকে আগে ইয়েটা মূলটা বলে দিই। एक एक चरितं यस्य मौद्गल्ये परिकीर्तितं सैव नवचरित्र चरित्रस्थ নবাধার নিকেতনঃ। তাহলে নবদ্বার পুরাধার মানে হচ্ছে দেহ ব্রহ্মের স্বরূপ যে নবদ্বারপুর, যার মধ্যে স্থিত বা যার মধ্যে শায়িত যিনি, তিনি পুরুষ। অর্থাৎ সেই পুরুষ তত্ত্বকে যিনি প্রতিপাদিত করছেন তিনি নবদ্বার পুরাধার। আর নবাধার নিকেতন, নব আধার যার নিকেতন। এই নব আধারকে আমরা কি করে ডিফাইন করছি? মুদ্গল পুরাণে বর্ণিত 9টি চরিত্র, ওখানে 9টি গণপতি চরিত্র আছে, যে সেই 9টি গণপতি চরিত্রর মধ্যে যিনি নিবাস করেন, মুদ্গল পুরাণের 9টি চরিত্রর মধ্যে যিনি নিবাস করেন তিনি নবাধার নিকেতন নবনারায়ণ স্তুত্য, অর্থাৎ নবনাথ নিষেবিতঃ। নবনাথের কনসেপ্ট তুমি খুব ভালো করে জানো, আমার থেকে ওই তুমি এটা যারা বেটার নাথের করো। সাথে যুক্ত সবাই প্রায় জানবে। হ্যাঁ, হ্যাঁ, নবনাথ, এমনি নবনারায়ণ স্তুত্য অর্থাৎ নবনাথ স্তুত্য। কেন আজকের বিষয়টা খুব ভারী, বেশি কিছু বললে লোকেদের হয়তো শরীর খারাপ হতে পারে। যারা বুঝবে বুঝবে। আমি লাস্ট একটা প্রশ্ন করছি, এটাও জেনারেল হুম। তন্ত্রের রিচুয়াল, খুব ছোট করে আমি হুম। চাই তুমি বলে দাও। নবোদ্বার নবনাথ এবং কেন কি সেখানে গার্ড করছে চোর গণেশ হুম। ন্যাস। ওকে। চোর গণেশ ন্যাসের সাথে আহ সম্পর্কটা বিষয় আছে আদৌ, নাকি অন্য কিছু? মানে ইটস আ ডিফারেন্ট ফর্ম অফ গণপতি। চোর যা শক্তি চুরি করে, আমার এটা মাঝে মাঝে গণেশ কি করে চুরি করবে? Like, চোর যা শক্তি চুরি করে। না, গণেশ কিভাবে চুরি করবে বলি। হুম, আমি বারবার আমার ভাষ্যে এটাকে মেনশন করেছি। স্কন্দকৃত একটি গণেশ স্তুতি আছে মুদ্গল আচ্ছা, পুরাণে। সেখানে একটা অতি সুন্দর লাইন আছে। স্কন্দ সাক্ষাৎ কার্তিকেয় গণপতি স্তুতি করছেন, তো ওনার বলার স্টাইল আলাদাই হবে। ভাষারও দখল উনি কি আলাদা। বলছেন? ভাষারও দখল আলাদাই হবে। নতুন উনি কি ভাষা বলছেন? বানিয়েছেন নাকি উনি তামিল, এরকম কথা হয়। চৌরবৎ ভোগ কর্তাত্বম। চৌরাবত ভোগাকর্তা মানে চুরি করে যে ভোগ করে। হ্যাঁ, মানে ওনার বাহনটা দেখো, এনাকে দূর। বাহনং প্রভো। ইঁদুর। ইঁদুর কি করে? আমাদের ঘরের মধ্যে কিন্তু সব থেকে গহন যে জায়গাগুলো, সেই রাস্তা দিয়েও যায়। হ্যাঁ,
আর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেটে দেয় যেগুলো অযত্নে পড়ে আছে। এবার গণেশকে রিলেট করো। তাহলে গণপতি মানব চৈতন্যের সেই অন্ধকার জায়গাগুলোকে এক্সপ্লোর করান, এবং যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা অবহেলায় ফেলে রেখেছি সেইগুলিকে নষ্ট করে আমাদের জাগ্রত করেন যে এগুলো অবহেলায় ফেলে রাখার জিনিস না, ইনক্লুডিং কি মন্ত্র চৈতন্য, সাবধান হও। মন্ত্রের বিষয়টাও যাতে অবহেলা না। ইনক্লুডিং মন্ত্র চৈতন্য, হ্যাঁ, তবে না কারণ তুমি ভিন্ন অনেকেই কথা। মন্ত্রের মর্ম বোঝে না, আমি তোমায় আজকেই বলছিলাম, দীক্ষা নিয়ে হ্যাঁ, নিজের জায়গায় পালিয়ে নিজের মতো গুরুগিরি করে বেড়াচ্ছে। হ্যাঁ, 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 কিছু হ্যাঁ। দীক্ষা পেলো করলোই না, নিয়ে নিলাম দীক্ষা, এই মন্ত্র এই জন্য ইউটিউব থেকে দেখবে তুলে যে নিলাম। একাক্ষর, এই জন্য দেখবে একাক্ষর গণপতি মন্ত্রের বিনিয়োগে ঋষি হলেন গণক ঋষি, নিঃসৃত গায়ত্রী ছন্দ। আর দেবতা হচ্ছেন, দেবতার নাম কিন্তু গণপতি নয়, ওখানে দেবতার নাম বিঘ্ন, বিঘ্ন দেবতা, হ্যাঁ। বিঘ্ন দেবতা। মানাকা ঋষি নিছক গায়ত্রীর ছন্দ তো তোমার মহাগণপতিতেও আছে। এনারও কি আরো? একাক্ষরও পিশাচ গণপতির যে বিষয়টা, সেটা মুদ্গল পুরাণে বর্ণিত হয়েছে। দিতিপুত্র গণপতি বা দৈত্য গণপতি, আহ দেবী দিতির গর্ভে ইনি জন্মগ্রহণ করেছিলেন মরুদদের হত্যাকাণ্ডের পরে। মানে মরুদগণের ব্যাকগ্রাউন্ডটা এখানে একটু জানতে হয়, যে অদিতি পুত্র ইন্দ্র কিভাবে অদিতি, সরি, দেবী দিতির গর্ভে প্রবেশ করে আহ, ওই জরায়ুকে বিনষ্ট করেন, এবং সেখান থেকে কিভাবে 49 জন মরুতের জন্ম হয়। প্রথমে তাকে সপ্তখণ্ড করেন এবং সেই সপ্তখণ্ডের আরো সপ্তখণ্ড করেন, এবং অতঃপর যেহেতু উনি মায়ের মাতৃ আদেশ পালন করছিলেন, তাই জন্য এই অধর্মটা উনি করে নিয়ে পরে উনি তপস্যার জন্য বেরিয়ে যান। দেবরাজ ইন্দ্র ইজ দেবরাজ ইন্দ্র। আহ, ওই গণপতি মুনির ওই কথাটি আমার খুব ভালো লাগে, ইন্দ্র বিশ্বস্য রাজতি। তা যাই হোক, তো এইখান থেকে দৈত্য গণপতির আবির্ভাব। এর পরে মরুদ্গণের আহ, আবির্ভাবের পরে দিতি যখন দ্বিতীয়বার গর্ভ ধারণ করেন, তখন সেইখান থেকে গণপতি আবির্ভূত হন, এবং অতি বিকরাল মূর্তিতে আবির্ভূত হন, যিনি দৈত্য গণপতি। এবং গণপতি সহস্রনামে ওনার নামও এসছে বৈমুখ্য হত দৈত্যশ্রী, যার বিমুখতায় দৈত্যগণ শ্রী থেকে হত হন। অর্থাৎ যিনি ক্রুদ্ধ হলে বা যিনি রুষ্ট হলে, যিনি বিরূপ হলে দৈত্যগণের শ্রী নষ্ট হয়। আর উচ্ছিষ্ট গণপতির কেসটাতে যদি আসতে হয়, তাহলে পরে আমি এখানে আমার কাছে না, আমি এখানে একটু স্বস্তিকদার কাছে আসবো। স্বস্তিকদা, একটু একটু মহাগণপতির আমনায় ক্রমটা বলো। এই রে, আমার নিজের খুব একটা খেয়াল নেই, কারণ আমরা যেগুলো জানি কিছু কিছু খেয়াল আছে, উচ্ছিষ্ট গণপতি আছে, হিড়ম্ব গণপতি আছে, আমাদের হরিদ্রা গণপতি আছে। দেখতে হবে সিকোয়েন্সটা কিসে আছে, একক করে থেকে শুরু হয়। না, না, সিকুয়েন্সটা তো সিকুয়েন্সের মতো আছেই। মানে আমি বলতে চাইছি যে এই যে চতুরাবৃত্তি তর্পণ করো তোমরা, তো হ্যাঁ, সেইখানে উচ্ছিষ্ট গণপতি কিভাবে আসা? আমাদের চতুরাবৃত্তিতে কিন্তু উচ্ছিষ্ট গণপতি আসে না, মানে আমাদের মহাগণপতি আসে, আর তার সাথে একটা মহাগণপতির সাথে শ্রীবিদ্যার নর্মাল গণপতির মেশানো আসে। শ্রীবিদ্যার গণপতি তো মহাগণপতি। হ্যাঁ, তার সাথে একটা কম্বাইন্ড আসে এইগুলো। যেমন আচ্ছা, চিন্তামণি গণেশ বা এদের বিদ্যাগুলো আছে, ওগুলো ভাস্কর রায়ের পরম্পরাটা প্রমিনেন্টলি আসে, মানে তা আমাদের কুলে। চিন্তামণির আমাদের কুলে চিন্তামণি গণপতি মহাগণপতি শুধু মেন আসে। অ্যাকচুয়ালি গাণপত্যের যে পরম্পরাটা, সেখানেও কিন্তু মহাগণপতি স্বানন্দেশ ব্রহ্মণস্পতি বলে উনি ওখানে অভিহিত হন। হুম। এবং স্বানন্দেশ ও ব্রহ্মণস্পতি ময়ূরেশ্বর, তো এই স্বরূপগুলি ওখানে বেশি প্রমিনেন্ট। তার কারণ যেমন সহজ করে বললে পরে, শ্রী বিষ্ণু বৈকুণ্ঠে থাকেন, মহাদেব কৈলাসে থাকেন, আর গণপতি যেখানে থাকেন সেই লোকটির নাম হচ্ছে স্বানন্দ লোক, ভূস্বানন্দ লোক বা স্বানন্দ লোক। ভূস্বানন্দ কনসেপ্ট আরো একটু অন্যদিকে চলে যাবে। তো স্বানন্দ লোক যেখানে সবসময় আনন্দে সকলে নিবাস করে। বান রাজা আহ অভিশপ্ত হওয়ার পরে কিন্তু গণপতির উপাসনা করে নিয়ে পরে সেই স্বানন্দ লোকই প্রাপ্ত হয়েছিল।
মানে যে সর্বত্র পরাজিত, সব জায়গাতে হেরে গেছে, সব জায়গাতে তার কোনো আশ্রয় পাওয়ার আর জায়গা নেই, তার গুরু তাকে ত্যাগ করে দিয়েছে। তো সেইখানে গণপতি তাকে একটুখানি ছিটে ফোটা আশ্রয় দিয়ে পরে তাকে আনন্দে রেখে দেন। মানে উনি খুব আমোদ এলো। আর গণপতির নিজের দুটি স্বরূপ আছে, আমোদ এবং প্রমোদ। প্রমোদ, আমোদ প্রমোদ। আর আমোদ আর প্রমোদ গণপতিরই গণপতির দুটি স্বরূপ। বিষয়ে কিন্তু আমি নিজে খুব ডিটেলস জানি না, মানে এই জন্য যে জন্য বললাম যে তুমিও বলো আজকে। হ্যাঁ। তারপরে গণপতির এই দুটি স্বরূপ আছে, এবং গণপতির যে কবচটি আছে সেখানে এরকম ভাবে একটি বলা আছে যে আমোদ চাগ্রত পাতু, প্রমোদ পৃষ্ঠতোবতু। মানে সামনে। আমাদের কাছে যিনি সামনে এবং পেছনে, তারাই আমাদের রক্ষা করেন। আমরাই বলি না যে অজিতা বাম পার্শ্বে তু দক্ষিণে চা পরাজিতা। পরাজিতা। তো এইখানে একটা খুব ওনারা হয়ে যান আমোদ আর অদ্ভুত প্রমোদ। জিনিস নোট করলাম, সেটা হচ্ছে, আমার সন্দেহ ছিল সব গণপতি কিন্তু যেই একটা পুরাণের গল্প জানি পার্বতী তনয় সেটা নয় যাচ্ছে। না না না, কখনোই না, কখনোই না। মানে উমাঙ্গ মলজ যিনি, যিনি মলজ গণপতি, তিনি একমাত্র না, বরং গণপতির এমন এমন স্বরূপ আছে। গণপতির মূলত তিনটি স্বরূপ। একটি গজবক্ত্র, মাথাটা হাতির। হ্যাঁ, একটি নরবক্ত্র, মাথাটা মানুষের মাথা। মানুষের, নরবক্ত্র। একটি নাগবক্ত্র, মাথাটা মাথাটা সাপের। সাপের। আচ্ছা, সাপের সাপের মাথা আমি কিন্তু সাউথ ইন্ডিয়ায় দেখেছি, আমি জানতাম না গণপতি। গণপতি উনি শেষাত্মজ গণপতি। এবং শেষাত্মজ গণপতির আবির্ভাব তিথিও আছে ওই একটা চতুর্থী। গণপতির ব্যাপারটা হচ্ছে উনি যতবার আবির্ভূত হয়েছেন হুম। ততবার চতুর্থী তিথিতে আবির্ভূত হয়েছেন, তার জন্য ওনার নামও এসছে গণপতি সহস্রনামে। চতুর্থী তিথি তিথি সম্ভূত। মানে হুম। বারবার উনি চতুর্থী তিথিতেই আবির্ভূত হয়েছেন। এবার চতুর্থী তিথিতে আবির্ভূত হওয়াটাও বড় সুন্দর। রিক্তা তিথি, ঠিক রিক্তা আছে, তিথি, হ্যাঁ, চতুর্থী একটি চতুর্থ রিক্তা তিথি। চতুর্থী কারণ একটি ওটাতে রিক্তা আমরা কোনো তিথি, মানে ক্রিয়া ওটাতে নিই না। কোনো কাজ হয় না, হ্যাঁ, কোনো কিন্তু গণপতি তর্পণ করেছি কাজ আমি, হয় না। কাজ হয়েছে। কিন্তু গণপতির জন্য ওইটাই কেন? মানে আমি গণপতি এটা তর্পণ হচ্ছে প্রয়োগ করে দেখেছি, কাজ হয়েছে, মানে কাজ আটকেছে আছে, আমার নয়, একজনের কাজ আটকেছিল, আমি নিজের জন্যও করেছি কিন্তু সেটা ওই তিথিতে শেষ হয়েছিল। এটা বলছি। আচ্ছা, মানে গণপতি তর্পণ তো তুমি জানো একটা লং পিরিয়ড ধরে চলে, খুব অনেকক্ষণ ধরে চলে, কিন্তু চারশো আমি চুয়াল্লিশ খানা বলছি পর্ব। এরকম চতুর্থী তিথি ধরে, মানে একদম সংকটা চতুর্থী ধরে যেটা কৃষ্ণপক্ষে, সেখানে আমি প্রয়োগ করেছি। পরে তো বুঝেছি রিক্তা তিথি হয়েছে, কিন্তু আমার কাজ হয়েছে, যে কাজের জন্য যার জন্য করা হয়েছিল। না মানে মানে 200 কোটি এই টাকা জায়গাটা একজনের খুব আটকে ছিল। সুন্দর। মানে জাস্ট ছোটখাটো ব্যাপার না, দুশো গণপতির কোটি টাকা আটকে ছিল। টু কত বিলিয়ন কত আটকে ছিল? 200 কোটি। ও বাপ! একটা গণপতি দর্পণে ছেড়েছে। মানে আমি বলেছিলাম ঠিক আছে গণপতি তর্পণ করছি, যা হবে দেখি, এবার চতুর্থী দেখে করে দিয়েছি। এবার সে গুজরাটি ব্যবসায়ী চিন্তা হয়ে গেছে। আমার বলেছে রাও করতে হবে, সে রাও হলো ঠিক আছে করে দেখি তো কি হয়। করে দিয়েছি, তখন তো তিথি নক্ষত্র ভাবিনি, বলেছে তো আপদের সময় তো তুমি আর তিথি নক্ষত্র দেখবে না, তিথি নক্ষত্র দেখবে না। শত্রু শেষে সামনে দাঁড়ালে মারণ করার সময় বা আত্মরক্ষার জন্য না, হ্যাঁ আমি মারণ বলবো না, আবার কার মাথায় কি বাজে বুদ্ধি আসবে। এই মানে নিজে আত্মরক্ষা করতে তখন আর তিথি নক্ষত্র দেখা হয় না। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ব্যাপারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে উনি দেখো এমন একটা তিথি ওনার জন্য, যে তিথিটা একদম রিক্ত, মানে যেটাতে কোনো শুভ কাজ হয় না। অ্যাকচুয়ালি বেদে এই তিথিগুলো সম্পর্কে বলা হয়েছে যে এক একটা তিথিতে এক একটি প্রাণ ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত থাকে। হুম। যে জন্য তিথি তত্ত্ব অতি প্রাণ, ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, প্রাণ বেসিক্যালি দুটি, যোষা প্রাণ এবং বৃষা প্রাণ। হুম। অষ্টমী তিথিতে যোষা প্রাণ ব্যাপ্ত থাকে, তাই জন্য অষ্টমী তিথিতে দেবীর পুজো হয়। চতুর্দশী তিথিতে বৃষা প্রাণ ব্যাপ্ত থাকে, তাই চতুর্দশী তিথিতে শিবের পুজো হয়। এবারে চতুর্থী, চতুর্থী তিথিতে বৃষা প্রাণ এমন ভাবে নিবিষ্ট থাকে গোটা ব্রহ্মাণ্ডে, যে এই জন্য একটা কথা বলে যে চতুর্থ্যাম অনশনন, চতুর্থী তিথিতে অভুক্ত থাকবে, চতুর্থী তিথিতে উপবাস করবে। মানে সারাদিন নবমীরও যতক্ষণ রিক্তা হচ্ছে, চতুর্থী নবমী 5 দিন অন্তর অন্তর। 5 দিন অন্তর চতুর্থী। চতুর্দশী রিক্তা তিথি,
হ্যাঁ, আমি তো তাই ভাবছি, আমি দেখতে হবে তো একবার, হওয়ার তো কথা নয়। চতুর্দশী কি রিক্তা হবে? যাই হোক, এই আলোচনাটাই গেলাম না, আমরা যাই পরে হোক ওটা, তিথি হ্যাঁ, তথ্যটা দেখে নেবো। জ্যোতিষের ব্যাপারটা গেলাম না। হুম। চতুর্থী রিক্তা তিথি, এবং এই তিথিতে গণপতির প্রতি যে গণপতির যে পুজো করা হয় সেটাতে কিন্তু সম্পূর্ণ উপবাস বিহিত আছে। এখানেও একটা মিথ একটু বলে রাখি। অনেকে বলেন যে ঠাকুর কি উপোস করতে বলেছেন? হ্যাঁ বলেছেন। চতুর্থী তিথি, হ্যাঁ বলেছেন। দেবতারা উপোস করতে বলেন, মানে দেবতারা উপোসে সম্প্রীত হন, তুষ্ট হন। এবার অনেকে বলে যে শরীরকে কষ্ট দিয়ে কি ঠাকুরকে তুষ্ট করা যায়? হ্যাঁ যায়, ধর্মের অবশ্যই যায়। ক্ষেত্রে আর সাধারণ ধর্ম তো আলাদা না। ধর্ম কারোর আছে, আপদ ধর্মে পড়েছে, উপোস করতে পারবে না, সেটা আলাদা বিষয় তাদের জন্য। সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে পারছে, যে হ্যাঁ, সক্ষম, সে এবার যদি এইসব লজিক দেয় যে কোথায় বলেছে শাস্ত্রে উপোস করতে, হ্যাঁ রে বাবা বলেছে শাস্ত্রে উপোস করতে। চতুর্থী তিথিতে একদম অনশন, মানে কিচ্ছু খাবে না, মানে জলস্পর্শ করবে না, যতক্ষণ না এইরকম অবস্থায়। তর্পণটা হবে বা গণপতি পুজো হবে। না, যতক্ষণ চতুর্থী তিথি থাকবে। আচ্ছা। যতক্ষণ চতুর্থী তিথি থাকবে ততক্ষণ ও কিন্তু অভুক্ত থাকবে এবং জলগ্রহণ করবে না। সেই অবস্থায় যিনি গণেশের পুজো করেন, গণেশের যিনি প্রত্যক্ষ উপাসনা করছেন, মানে প্রপারলি, হুম। মন গড়া না, তার ওপরে কিন্তু বিভিন্ন ফলাদেশ আছে, মানে তাহলে তখন সেটা ফলপ্রসূ। এই কনটেক্সটাই বলছি, কেন অনেকে করতেও চাইবে, ওই জন্যই বলছি। গণেশের পুজো সে অবস্থায়, মানে আমাদের তো একটা তিথি প্রায় অলমোস্ট 24 ঘন্টা চলে। হ্যাঁ। হুম। এইবার গণেশের পুজোটা সে কখন করছে, সকালে করছে নাকি রাত্রে করছে নাকি দিনে বারবার ভাগ করে করে করছে এই ক্ষেত্রে? সে নিত্যকর্মের সাথে করবে, তার যেটা নিত্যকর্ম আছে তার সাথে করবে। তাহলে পুজোর পরে কি সে উপবাস ভাঙতে পারে? না, তাহলে একদম তিথি কাটার পরে, যেমন শিবরাত্রিতে একদম তিথি কাটার পরে উপবাস ভাঙিয়ে একদম তিথি কাটার পর। ফলত অডিয়েন্সের এক মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে একটাই কথা বলা যেতে পারে, তারা যদি চায় এভাবে করে নিজেদের যেসব বিঘ্ন বাধা আছে কেটে উড়ে যাবে, ভালোই হবে। হ্যাঁ, কিন্তু সেখানে মানে পাঠ থাকতে হবে, তো থাকতে হবে, জাগা দিরে এবার ধর্ম, একটা তো জাগ সরল থাকবে। দিদি বলতে হবে এবার আমাদের সাধারণ লোকের জন্য, আমাদের জন্য তো ঠিক আছে। হ্যাঁ সাধারণ, মানে তারা গণপতি তর্পণ সাধারণে অধিকার সাধারণে কি নয়। করবে? সাধারণ গণপতি তর্পণ করবে না, সাধারণ গণপতির একটা বেসিক পুজো করবে, এটা দেখেই করবে। আমি আমার নিজের বইয়ের প্রমোশন করছি না, এমনি বলছি, এটা দেখে এমনি করবে। করবে, একটা তো গণপতি অর্চন পদ্ধতি বাংলায় বেরিয়েছে, সেটা এটার পরে বেরিয়েছে। এটার পরে বেরিয়েছে, আমি সেটা দেখি আমার বইটা এখনো অতটা ফুটেজ পাইনি, যেটা আমি বললাম যে না ওই বইটার দরকার আছে জানা। এইটা তারপর অ্যাটলিস্ট গণপতি ইজ নট লাইক শ্রীবিদ্যা বা তন্ত্রের মহাবিদ্যা, যেটা সাধারণ লোকের জন্য অ্যাক্সেসেবল নয়। আর এখন তো সবাই হঠাৎ হঠাৎ ভৈরব পুজো শুরু করে দিয়েছে, উইচ ইজ কনসার্নিং। ভুল হলে কি হবে আমরা জানি না। ভুল হবেই, ভুল তো হবেই, আর তারপরে সেগুলোর ভুল ভোগান্তি হবেই। সমাজ খাবে। যাই হোক। আর ভৈরব উপাসনার মধ্যে ব্যাপারটা কি বলতো, ভৈরব উপাসনায় তোমার বেদের পাঠ মোটামুটি একটু আয়ত্ত থাকতে হবে, মোটামুটি দু একটা বিকৃতি পাঠ আয়ত্তে থাকতে হবে, জটা পাঠ বা মালা পাঠ বা শিখা পাঠ। এগুলো ঘন যারা পাঠ তো করছে বাদই দাও, তাদের কতটা পাঠ ছেড়ে আয়ত্ত দে। আছে আমি জানি না, এখন তো শখে করছে অনেকে। যাই হোক, তাদের মধ্যে কেউ দেখলে আবার আমাদেরকে কেস খাইয়ে দেবে, তার থেকে আমরা চুপ থাকি। গণপতির সেখানে ভৈরবেরও মাঝে মাঝে ভৈরবের উপাসনা। হুম। ভৈরবেরও মাঝে মাঝে শখ হয়, শখ আহ্লাদ ওনারও আছে। হ্যাঁ। তো যে মানুষরা শখে ভৈরব উপাসনা করছে তাদের এটাও মাথায় রাখা উচিত যে ভৈরবের যদি এবার শখ হয়ে যায় কিছু, তখন কিন্তু বিপদ রাখার জায়গা থাকবে না। গণপতি একটু এখানে ভালো, একটু বিঘ্ন টিঘ্ন তৈরি করবে, বিঘ্ন কাটায়ও গণপতি। যাই হোক, আমরা বোধহয় একটু অন্যদিকে ডাইভার্ট করে আমি যাচ্ছি, আমরা একটা মেন ছোট দিকে টপিকে ফিরি। জিজ্ঞেস করছি, দাঁড়াও। গণপতির বেসিক একটা বিষয়, গণপতি এক্স্যাক্টলি এই যে ত্রিপুরা সুন্দরীর ওখানে আসে, ওই আহ, আহ, বিঘ্ন যন্ত্র। হুম। মহাগণ কামেশ্বর বিঘ্ন যন্ত্র। মহাগণেশের ভিন্ন বিঘ্নযন্ত্র প্রহর্ষিতা। গণপতি এক্স্যাক্টলি করে কি, মানে উপাসনাটা করা হয় একদম সাধারণ কন্টেক্সটে যারা পুজোটা করে প্রথম পূজ্য, যাতে বিঘ্ন না হয় নাকি নির্বিঘ্নে সম্পন্ন হয়? কারণ দুটো সাইডে আমি পেয়েছি, একটা হচ্ছে যে বিঘ্ন না হয়, জিনিসটা যাতে কমপ্লিট হয়,
এবং যে নির্বিঘ্নে সম্পন্ন হয়। আর একটা যেটা পেয়েছি সেটা হচ্ছে ইচ্ছা যাতে কোনো নির্বিঘ্নে পূরণ হয়। হুম। এই তিনটেই কিন্তু আমি পেয়েছি। এটা তো শুধু গণেশ চতুর্থীর বিষয় না, যে কোনো চতুর্থীর বিষয় আসছে। এবার যারা নিজেরা পুজো করতে পারছে না, তারা কোনো পুরোহিতকে হুম। দিয়ে পুজো করাতে পারবে নিজের কাজের জন্য। হুম। হ্যাঁ, অবশ্যই, লাইক হুম। আমি এখন বলবো না ওই কেসটার জন্য, এরকম কোনো বিভৎস কেসের জন্য করতে যে এত কোটি টাকা আটকে আছে এই আছে, বাট যে কোনো জিনিস, কোনো কি সাধারণ ক্রম আছে যেটা যারা নিজেরা করতে পারছে না? কেন একটা উপাসনা করতে গেলে নিজের কিছু ব্যাকগ্রাউন্ড ট্রেনিং লাগে, সাধারণ পুজো করা। অবশ্যই, অবশ্যই, তো যাদের নেই, অবশ্যই। আচ্ছা, আমি এখানে যাদের একটু অ্যাক্সেস, ইন্টারাপ্ট করছি। আমি একটু শেষ করি আহ তন্ময়দা। হ্যাঁ, করে নাও। যাদের এটা নেই, মানে অডিয়েন্সের মধ্যে যাদের এটা নেই এবং যাদের হুম। হাতে অ্যাক্সেসেবল ইজ জেনারেল টুরিস্ট, তারা কিভাবে নিজেদের উপকারের জন্য এটা করবে, এটা নিয়ে আমাদের একটু, আমার মনে হয়, আলোচনা করা দরকার। হ্যাঁ, এটা আমিও চাই, কিন্তু এখানে আমার একটা বলার, আমরা তো প্রায় আলোচনাটা অনেকক্ষণ এগিয়ে গেছি, তো প্রায় আমরা শেষ পর্যায়ের দিকে চলেই এসেছি। আমি চাইছিলাম এইটা দিয়ে যদি এন্ড করা যেত, তাহলে এটা তার দিয়ে আগে আমরা নয়, যে দুজন মানে এই যে তুমি যেটা জানতে চাইছো, এই টপিকটা যদি আমরা শেষে আলোচনা করে, মানে আমি এটা জানতে চাইছি জাস্ট তোমাদের কাছে, যদি এর আগে ওই অঘোর গণেশ এবং ওই পিশাচ গণেশ যেটা আছে দুটো গণপতি, ওই ওই দুটোকে নিয়ে একটু আলোচনা করে তারপরে যদি এইটা দিয়ে আমরা শেষ করতে পারতাম জিনিসটাকে, করলাম না আলোচনা আমরা এইমাত্র? পিশাচ গণপতি নিয়ে তাহলে কি করে তো এটা? বললাম, গল্প পুরাণে আছে অঘোরটা বলা দৈত্য হয়নি। গণপতি, তিনি পিশাচ গণপতি। আচ্ছা, আমি কিছুক্ষণ একটু অফ ছিলাম ওই জন্য। তো হ্যাঁ হ্যাঁ, ওগুলো আচ্ছা, ঠিক আছে, আলোচনা হয়ে কন্টিনিউ গেছে। কর। আর অনেকগুলো একটু ঠিক আছে। অতিরিক্ত গুপ্ত বিষয়, সেগুলো খুব পাবলিক আলোচনা করা যায় না নাম জানলে। তাহলে আমরা আচ্ছা আচ্ছা, করে ঠিক দিতাম, আছে। বললাম না কিছু বিষয় আছে যেগুলো পরম্পরাগত, সেগুলো ওকে ওকে ওকে, পাবলিককে প্লিজ চলো। করার জন্য একদমই বাইরে বলতে পারবো না। হ্যাঁ। না না, ঠিক আছে, চলো কন্টিনিউ। ঠিক আছে, যেটা লাস্ট প্রশ্ন, মানে এবারে আমি একদমই মানে পাবলিকের উদ্দেশ্যেই বলছি। হ্যাঁ, হুম। আমি নিজেও কিছু সলিউশন করি, মানে সাজেস্ট করি যে গণপতি করিয়ে নিন, বাট ইন মোস্ট কেস হচ্ছে আমাকেও পাবে না, তোমাকেও পাবে না, বা এমন কোনো লোককে পাবে না যারা গণপতি উপাসনা জানে। হুম। বাট হ্যাঁ, মানে এখন তো শ্রীবিদ্যা উপাসক ঢিল ছুড়লে পাওয়া যায় সব জায়গায়, বা কালীকুলও ঢিল ছুড়লে পাওয়া যায়। বাট এখন বই দেখে, ইন্টারনেট দেখে অনেকেই গণপতি তর্পণ না দিয়ে করে ফেলছে। তারা হয়তো বর্ধনী কলস না বসাতে হয় কি বসাতে হয় জানেও না। হ্যাঁ, বা ওই তর্পণের যে সিকোয়েন্সে কি করে মন্ত্র চেঞ্জ হয়, কতবার কিভাবে ভাঙতে হয়। তো তর্পণই লাগে না, দুটো হাত ব্যবহার হবে? না হাত দিয়ে ফেলতে হবে, কি মুদ্রায় হুম। ফেলতে হবে। যাই কি হোক, মুদ্রায় ফেলতে হবে? গণপতি তর্পণে তাদের ক্ষেত্রে সলিউশনটা কি? আজকে গণপতির যদি কেউ করতে চায়, তারা কি কোনো মাস তর্পণের সংকল্পের জন্য পাঠিয়ে দিতে পারে লোকেদের কাছে যে হ্যাঁ এতগুলো তর্পণ চলছে? কারণ এখন তো ওয়েবসাইটস খুলে গেছে যে তোমরা টাকা পাঠাও, আমরা তর্পণ করছি, তোমাদের নামে সংকল্প দিয়ে দেওয়া হবে। নাকি তারা অন্য কাউকে, পুরোহিতকে দিয়ে করতে পারে? আমি তোমায় একটা ছোট কথা বলছি, কাশিতে আমি চিন্তামণি গণেশের মহাগণপতি তর্পণ করিয়েছিলাম। আর কাশীর পণ্ডিতরা যে এরকম কেদারঘাটে? মহাপণ্ডিত আমি জানতাম না। কেদারঘাটে? হ্যাঁ, কেদারঘাটে। পুরো আমি লিড করেছিলাম কাশী পণ্ডিতদের। এরা যেরকম মহাপণ্ডিত, মহাপণ্ডিত মানে আমি মজা করে বলছি। হ্যাঁ, তাদের, তো তাদের চিন্তাটা ছিল কতক্ষণে মহাগণপতির ফাইলটা পাবে। আমি প্রথম মহাগণপতি তর্পণের জন্য বললাম যে এইগুলো লাগবে। ওরা প্রথমে বললো না না আমরা তো জানি দুর্বা লাগে। বললাম, না দুর্বা লাগে না, জল লাগে। না না দুর্বা লাগে, আমরা জানি। তারপর ওখানে বসে বললাম এভাবে ভাঙা হয় মন্ত্র, এইভাবে করতে হয়। ইমিডিয়েট ওদের রিয়াকশন ছিল হচ্ছে না না আমরা তো জানি। এবার আমি যখন শুরু করেছি ওরা আকাশ থেকে পড়েছে। আর খালি প্রশ্ন, এরা সবার বক্তব্য হচ্ছে আমরা কিন্তু শ্রীবিদ্যা উপাসনা করি, আমাদের কিন্তু এই হয়ে গেছে ওই হয়ে গেছে। বললাম গাইস, তোমরা শ্রীবিদ্যা উপাসনা করো, মহাগণপতি তর্পণ ছাড়া কি করে করলে? তো মন্ডল তর্পণ ঠিক, শেষ করতে হয়। এবার ঠিক, তারপর তো ঠিক, পরের ঠিক। মন্ত্রে যাবে সে। এবার ওর তো হুম। মন্ত্র এইবার আবিষ্কার করলাম, তারপর একে তো জানে না, তারপর নিজের মতো মন্ত্র ঘোরাচ্ছে, আর সবার শেষে আগে করলো যে ফাইলটাকে হাঁটিয়ে নিল। তারপর যে করাচ্ছিল সে ফাইলটাকে পরে চেল্লামিল্লি করে নিল। এটা কিন্তু কাশীর আচ্ছা। খুব বড় মন্দিরে কেস, তারে পুরোহিতরাই জানে না। এদিকে তারা পুজো করিয়ে যাচ্ছে, যেখানে কাশীতে এই অবস্থা, বঙ্গদেশে তো আরো ভয়ঙ্কর অবস্থা। চিন্তামণি গণপতির ওখানে যে বেদ বিদ্যালয় আছে গো। হ্যাঁ, বেদ বিদ্যালয় আছে, কিন্তু গণপতি তর্পণ জানে না। গণেশের সূক্ত পাঠ এটা করে আমার দিল। শুনে খুব খারাপ লাগলো, খুব কষ্ট লাগলো কাশীর শুনে। একটু রিয়ালিটি জেনে রাখা ভালো, কাশী অতটা অ্যাট্রাকটিভ নয় যতটা মনে হয়। মানে আমি এটা তো খুব এদের কষ্ট সাথে লাগলো মিশে শুনে। মিশে দেখছি,
হার্ট অ্যাটাক হবে তুমি যে প্রশ্নটা করলে সেটার একটা খুব সহজ উত্তর আছে। সাধারণ লোকের যারা জন্য কিছু কি করবে সাধারণ প্রতি মানুষের জন্য, চতুর্থীতে? ভাই কিচ্ছু করতে হবে না, গণপতি সহস্র নামের জাস্ট পাঠ করে যাও। পুরোটা? নাম, হ্যাঁ পুরোটা, স্তোত্রটা না, স্তোত্রটা পড়তে গেলে অসুবিধা আছে তার কারণ স্তোত্রটাতে ভুল হবে প্রচুর, তার মানে ওটা তো প্রচুর নামাবলীটা খুব যুক্তাক্ষর ভালো। আছে। নামাবলী, বাংলায় নামাবলী কি কোনো একদম। নামাবলী বেরিয়েছে? এ ওই যে সংস্কৃত ডকুমেন্টস সংস্কৃত ডকুমেন্টসে আছে। আমরা তাহলে যেটা করব, আছে, এখানে স্ক্রিপ্টটা চেঞ্জ করা বাংলায় যায় তো একটা ওখানে লিংক দিয়ে বেঙ্গলিতে। দেবো। তো যারা যারা হ্যাঁ। করবে, বাংলা পিডিএফটা আমরা এখানে লিংকটা দিয়ে দেবো। যারা যারা হুম করবে প্রতি চতুর্থী দেখে নেবে, তারা যেন হুম। প্রতিদিন একটা এটা করে, অন্তত একটা যে কোনো গণেশ মন্দির হোক, একটা প্রসাদ নৈবেদ্য নিবেদন করে একটা পুজো করে আসে। কিচ্ছু না, নারকেল ফাটা। নারকেল ফাটাক, হ্যাঁ আমরা তো ফাটাতাম নারকেল একদম, সব বিঘ্ন নারকেল গণপতির কর্পূর দিয়ে। নারকেল বলি, না, গণপতির আমরা বলিটাই করতাম নারকেল। সাউথে বলছি। এই নারকোলটা নিতাম, প্রদীপের মতো করে ওপরে কর্পূর জ্বালিয়ে আরতি হতো, তারপর হ্যাঁ, বিঘ্নকে ভেবে এক কোপে ফাটা, এক এক কপে ফাটবে। পাথরটা ফাট মানে করে ফেটে। হ্যাঁ মানে ওটা মানে একদম বলিদানের মতো, মানে পাঁঠার চোট দেওয়ার মতো ওই নারকেলটা ওইভাবে ফাটবে আর কি, ওতে পুরো মানে বিঘ্নটা দুভাগ নাশ হয়ে হয়। যাবে। আর হ্যাঁ তারপর এবার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, এই নারকোলটা খাবেন না। ওই নারকেলটা খাবেন। এইটা আমি দেখেছি লোকেদের করতে, নারকোলটা ফাটাবার পরে, এটা তো প্রসাদী নারকোল, আমরা খেয়ে নিই। না 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 না। আর তারপরে কি ইয়ে হয়েছে সেটা আর বললে। নারকেল, গণপতির প্রত্যেকটা জিনিসের উপর দূর্বা দিতে হয়, ত্রিপত্র দূর্বা। মানে দূর্বা ঘাস ছিঁড়ে নিয়ে বসিয়ে দিলাম না, ওটা ত্রিপত্র করে তৈরি করে, মানে সগর্ভ ত্রিপত্র, মানে গর্ভ আপাতত সময় সমেত আছে, আমি নিয়ে 4টে আসছি পাতা থাকবে। ত্রিপত্র দেখাবার জন্য। হ্যাঁ ত্রিপত্র তোমার কাছে আছে তো নিয়ে এসো। হ্যাঁ আছে। মানে গর্ভ সমেত 4টে পাতা থাকবে, এইরকম ত্রিপত্র দূর্বা। 21টা অষ্টগন্ধায় চুবিয়ে গণপতিকে অর্পণ যে কেউ করতে পারে। এই যে ত্রিপত্র, গণপতি সহজ। এই যে দেখো, এই যে এটা আছে, এটা ত্রিপত্র ত্রিশূলের হ্যাঁ মতো। এবার এইগুলোকে আমরা কেটে দিই, যারা যারা আছে তাদের জন্য এটা দেখে নিন, কেন আপনাদের নিজেদেরই করতে লাগবে। এই যে এটা হলো ত্রিপত্র, এটা আমি বেশি ছিঁড়ে ফেললাম। হ্যাঁ। এটা তর্জনীটা লাগবে না কাজটা করতে, হুম, একদম মাঝের আঙুল দিয়ে হবে, এই তর্জনীটা তো লাগবে তর্জনী না। খোলা আছে। হ্যাঁ তোমারটায় আছে, আমি এমনি বলছি। হ্যাঁ, মাঝখানে এই আঙুলটা যেন না ব্যবহার হয়, তর্জনী মানে এটা, এই আঙুলটা ব্যবহার হবে না, এটার ব্যবহার ইন্ডেক্স হবে না ফিঙ্গারটা কোনো রকম। ব্যবহার হবে না। এই যে দেখছেন, এই ইন্ডেক্স হচ্ছে ফিঙ্গারটা ইউজ ত্রিপত্র। হবে না। এইটা দিয়ে অষ্টগন্ধার পেস্টও এখন পাওয়া যায়, সেটাও দিয়ে দিতে পারেন। এখন তো কত যা পারে। 21টা দূর্বা অষ্টগন্ধায় চুবিয়ে গণপতিকে যে কেউ অর্পণ করতে পারে। হুম, গণপতিকে যে কোনো নৈবেদ্য আদি নিবেদন করবার সময় তার উপরে ত্রিপত্র দূর্বা অবশ্যই থাকতে হবে। শ্রী বিষ্ণুর কাছে যেমন তুলসী, গণপতির কাছে হ্যাঁ, সেরকম দূর্বা। গণপতির ওই বলিদানের সময়তেও সদূর্বা বলিদান হবে, এবং নারকেল ফাটানো গণপতির অতি প্রিয়। আর গণপতির সহস্র নামাবলী পাঠ, গণপতির সহস্র নামাবলী পাঠ করতেও যদি কেউ অক্ষম হন, যে না আমি গণপতির সহস্র নামাবলীটাও পাঠ করতে পারবো না, জমিতে ফেল করার মতো কঠিন, মানে এটা সবাই পাঠ করতে পারে, তাদের জন্য সহস্র নামে একটি পরিশিষ্ট অংশ আছে, যেটা শুরু হয় গণঞ্জয় গণপতির হেরম্ব ধরণীধর ইত্যাদি নাম দিয়ে। এখানে 1000 নামের পাঠে যে ফল হয়, এই ছোট্ট অংশটা পাঠে সে একই ফল হয়, দেখানো যাচ্ছে হ্যাঁ দেখা এই যাচ্ছে। অংশটা। হ্যাঁ, এই অংশটা আমরা একটু হ্যাঁ, স্ক্যান করে পরে দিয়ে দেবো ভিডিওর শেষে। আমার বইতে এটি আছে 270 পৃষ্ঠায়, বেস্ট হচ্ছে এই বই অংশটি। দিয়ে দেবো, আমরা বইয়ের লিঙ্কটা দিয়ে দেবো, বইয়ের ছবিটা হ্যাঁ দিয়ে। আর ওইটুকু অংশ যদি চাই তাহলে আমরা দিয়েও দিতে পারি, স্ক্যান ওইটুকু পার্ট, ছোট। হ্যাঁ, ওই জায়গাটা স্ক্যান করে বসিয়েও দেওয়া যায়, যে এটা তারা ওইটুকু অংশ স্ক্রিনশট নিয়ে লিখে গণপতি নেবে। সহস্রনামের জায়গায় পাঠ শুধু করতে একটাই পারবেন। বিষয়, ওটা নাগরিতেই থাকবে, ওটা যারা নাগরি পড়তে পারে না তারা একটু কষ্ট হ্যাঁ, করে একটু মানে কষ্ট করে ট্রান্সলেটেড পড়তে করে হবে। নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। এটাই। আজকে অনেক কিছুই বললাম, অডিয়েন্সের জন্য শেষে কিছু বলে দিলাম, কারণ যাতে আপনারা নিজেরাও করতে পারেন। আর কৌস্তভ, আর খুব ধন্যবাদ, গণপতির অনেক বিষয়ে আমরা জানলাম।
কোনোদিন হয়তো আরো সিরিয়াস বিষয় নিয়ে, আরো অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। পরের বার কিছু হ্যাঁ, লাইট নিশ্চয়ই। নিয়ে আলোচনা হবে। হয়তো কিছু, এই যে বলেই দিই একটা নতুন জিনিস, আমাদের ভেতর অনেক সিরিয়াল, সিনেমা অনেক কিছুই হচ্ছে, সেগুলো বিষয়েও আমরা একটা আলোচনা করব। এবং হ্যাঁ, কিছু কিছু এক্সপ্লোরেশনেরও বিষয় আছে, সেটা আমাদের দুজনের সময়, তিনজনের সময় ম্যাচ করার বিষয় আছে। তন্ময়দাকে আমরা বলেই রেখেছি। দিয়ে হুম। আমরা এই দিয়ে আজকে আমি আর কৌস্তব শেষ করছি। তন্ময়দা, ভোট অফ থ্যাঙ্কস। আচ্ছা, যাই হোক, আজকে তো আমরা অনুষ্ঠানে আপনারা শুনলেন এত মজার একটা বিষয় নিয়ে এবং একটা গুরুগম্ভীর একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম, আপনাদের জন্য তুলে ধরলাম। আগামী দিন আরো যদি বেটার কিছু শুনতে চান বা এই টপিকের উপরে আপনারা যদি কিছু আরো জানতে চান বিশদে, তাহলে আপনারা নিশ্চয়ই পিন কমেন্টে জানাবেন। এবং সঙ্গে এটাও বলে রাখি যে আপনারা যেরকম আমাদেরকে ফলো করছেন, সেরকম সাইড বাই সাইড আমাদের যে সেকেন্ডারি চ্যানেল যেটি আছে কেকে পডকাস্ট, সেটার সঙ্গেও জুড়ে থাকবেন। আহ সেখানেও আগামী দিন আরো ভালো ভালো কিছু নতুন টপিক আসতে চলেছে এবং কৌস্তব খুব তাড়াতাড়ি কলকাতায় আসছে, আমরা ওর সঙ্গে মুখোমুখি বসবো, ফিজিক্যালি মিট করবো। সেখানে যেরকম সদাতে আপনারা কিছু নতুন জিনিস পাবেন, কেকে পডকাস্টেও পাবেন। সুতরাং জুড়ে থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যদি আরো কোনো কিছু আপনাদের মধ্যে কোয়ারিজ থাকে বা কোনো প্রশ্নের উত্তর আপনারা বহুদিন ধরে খুঁজে চলেছেন এবং পাচ্ছেন না, যদি আপনারা আমাদেরকে আহ, আমাদের থেকে জানতে চান, আমরা চেষ্টা করবো আপনাদের কোয়ারিজটাকে ফুলফিল করার। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে সেটাকে জানাবেন। শুভরাত্রি, নমস্কার, সবাইকে গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা রইল। আহ এটা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি।